আপনারা কি আমার কথা শুনতে পাচ্ছেন? জি স্যার, শুনতে পাচ্ছি। ওকে, সবাইকে শুভ দুপুর। আপনারা আরো কয়েকজন জয়েন করেন, আমরা একটু ওয়েট করি। যতগুলো আমার ক্লাস আছে তার ভিতরে আপনাদের ক্লাসে সব থেকে স্টুডেন্ট বেশি, যেহেতু অন্যান্য সেকশনে অনেকে আছেন। আপনাদের ক্লাস 1 উইক পর থেকে শুরু হয়েছে। আপনাদের ক্লাস নেওয়ার আগে থেকে আমার যে কয়টা ক্লাস আছে সব সব আমাদের ক্লাস নেওয়া শুরু করছি। সো আমাদের সবারই সামনের উইকে একটা সিটি হবে। সো আপনার তো সামনের উইকে নেওয়া যাবে না সম্ভবত, কারণ আরো একটু পড়ানো দরকার, না হলে সিটি নেওয়ার জন্য তো একটু স্পেসিফিক কিছু টপিক পড়াইতে হবে, তেমন কিছু পড়ানো হয়নি এখন আপনাদের। আমরা গতদিন হচ্ছে অ্যাকাউন্ট এর যেসব বেসিক জিনিসগুলো আছে সেগুলো আমরা দেখছিলাম। আমাদের কোর্সটার নাম হচ্ছে ফিনান্সিয়াল এন্ড ম্যানেজারিয়াল অ্যাকাউন্টিং। তো আমাদের এখানে ফিনান্সিয়াল একটা পার্ট আছে, ম্যানেজারিয়াল অ্যাকাউন্টিং আলাদা একটা পার্ট আছে। আমরা মিড টার্মের আগে ফিনান্সিয়াল অ্যাকাউন্টিং যেটা আছে ওইটা দেখবো। আমরা যেটা দেখবো আজকে এটা মূলত ফিনান্সিয়াল অ্যাকাউন্টিং এর পার্ট। ম্যানেজারিয়াল অ্যাকাউন্টিং এটা আমরা মিড টার্মের পরে দেখা শুরু করব। তাহলে আপনাকে একটু বলে রাখি, আমাদের সামনের উইকে সিটি না হলেও তার পরের উইকে কিন্তু সিটি একটা দেওয়া লাগবে। মিড টার্মের আগে নরমাল একটা সিটি হয়। এখন সিটিটা কিভাবে নিব, এমসিকিউ নাকি রিটেন লিখে দিবেন না শর্ট করছেন, এটা এখনো ঠিক করি নাই। আপনাদের মিড টার্ম এক্সাম সম্ভবত ডিসেম্বরের ফার্স্ট উইকে হবে। আচ্ছা দেখি আপনাদের সঙ্গে একটু শুনে নেই আগে, আপনারা কি গত ক্লাসে যে স্লাইডটা দেওয়া হয়েছিল আপনারা সবাই সেটা পড়ছেন? হ্যাঁ, আপনারা কেউ একজন রেসপন্স করেন। স্যার আগের ক্লাসের সমস্যা নাই স্যার, আগের ক্লাসে তো থিওরি ছিল বেশি। হ্যাঁ বলছে, আপনারা কি সেটা পড়ছেন একবার? ইজি হলেও তো বাসায় তো একবার পড়া দরকার, না হলে ভুলে যাবেন আবার। অনেকগুলো নতুন কনসেপ্ট ছিল। ঠিক আছে, ধরলাম সবাই টুকটাক পড়ছেন। তো আজকে আমরা কিছুটা ম্যাথমেটিক্যাল জিনিসগুলো দেখবো। গতদিন আমরা ডেফিনেশন দেখছিলাম, অ্যাকাউন্টিং কত প্রকার, কি কি ধরনের হয় সেগুলো সবই আমরা দেখছিলাম। তো এই যে পিডিএফটা থেকে পড়ানো হচ্ছে এটা আপনাদের আমি দিয়ে দিব। আচ্ছা, এখানে অ্যাকাউন্টিং বিষয়ে কিছু টিপস, মানে এগুলো হচ্ছে অ্যাকাউন্টিং এর ক্যারেক্টারিস্টিক্স দেওয়া আছে। আমি একবার একটু বলে যাই, এটা 2 মার্কের জন্য এক্সাম আসতে পারে। অ্যাকাউন্টিং ইজ অ্যান ইনফরমেশন সিস্টেম। এগুলো মিনিং সহজ আছে, জাস্ট রিডিং পড়লে আপনি বুঝতে পারবেন। অ্যাকাউন্টিং ইজ দ্য ল্যাঙ্গুয়েজ অফ বিজনেস। Accounting is a service activity. Accounting is aid to management. Accounting is the historical records. Accounting is the reporting commodity. Accounting is the controlling mechanism. Accounting is a responsible profession. যদি অ্যাকাউন্টিং এর ক্যারেক্টারিস্টিক্স লিখতে আসে তাহলে আপনারা এখান থেকে লিখলে হবে, 2 মার্কস থাকলে 4-5টা লিখে দিবেন। আচ্ছা, এখন আমাদের অ্যাকাউন্টিং নিয়ে কাজ করতে গেলে প্রথমে ইভেন্টটা আমাদের বুঝতে হবে। যে কোনো জিনিস একটা ইভেন্ট, কিন্তু শুধু ওই পয়েন্টগুলো লিখে দিতে হবে। হ্যাঁ হ্যাঁ, 1 2 3 দিয়ে এইভাবে আপনারা 2 মার্ক হলে 4-5টা বা 3 মার্ক হলে যত বেশি লিখবেন, মার্ক বেশি হলে বেশি লিখবেন, মার্ক কম হলে কম লিখবেন। অ্যাকাউন্টিং এর বেসিসে আমাদের ইভেন্ট হচ্ছে 2 ধরনের, হচ্ছে মনিটারি ইভেন্ট, একটা নন মনিটারি ইভেন্ট। নাম শুনে আপনারা বুঝতে পারছেন, যেখানে অর্থনৈতিক বিষয়াদি সংশ্লিষ্ট আছে সেটা হচ্ছে মনিটারি ইভেন্ট, যেটা আর্থিক বিষয় নাই সেটা হচ্ছে নন মনিটারি ইভেন্ট। এখন ইভেন্ট,
ইভেন্ট তো আমরা বুঝলাম, এখন ইভেন্টের ভিতর থেকে গুরুত্বপূর্ণ হচ্ছে ট্রানজেকশন। কোন ইভেন্ট গুলোকে আমরা ট্রানজেকশন বলবো, কোন ইভেন্ট গুলোকে ট্রানজেকশন বলবো না। এই ট্রানজেকশন যেগুলো হবে এইগুলোই আমাদের অ্যাকাউন্টিং এর বিভিন্ন বুকে যাবে, যেমন জার্নাল বুক, টেবল অ্যানালাইসিস, লেজার, এগুলোতে আমাদের ট্রানজেকশন গুলো নিতে হয়। যেন ট্রানজেকশনটা খুবই গুরুত্বপূর্ণ, খুব ভালো মতো বোঝা লাগবে যে কোনটা ট্রানজেকশন আর কোনটা ট্রানজেকশন নয়। এটা খুবই ইম্পর্টেন্ট জিনিস আমাদের ম্যাথ করার জন্য। তাহলে আপনি একটু মন দিয়ে বিষয়টা বোঝার চেষ্টা করেন। Transaction is the main element of accounting process. Only transaction is recorded in the books of account, but non-transactions is not recorded in the books of account. যেটা আমি বললাম এটা হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ। এটা যে কোনো অ্যাকাউন্টে ট্রানজাকশন গুলো রেকর্ড করা হয়, নন ট্রানজাকশন গুলো রেকর্ড করা হয় না। এখন কোন ইভেন্ট গুলো ট্রানজাকশন হবে, কোন ইভেন্ট গুলো ট্রানজাকশন হবে না, সেটা একটু বুঝতে হবে আমাদের। যে শুধুমাত্র মনিটারি ইভেন্ট হলেই যে ট্রানজাকশনে যাবে এরকম না। আমাদের মাথায় রাখা লাগবে যে সকল মনিটারি ইভেন্টে টাকার আদান প্রদান হবে, মানে ফিনান্সিয়াল কন্ডিশন চেঞ্জ হবে, এবং একটা মিডিয়াম থাকা লাগবে যে কোনো কিছুর এক্সচেঞ্জে টাকার আদান প্রদান হচ্ছে, সেটা হচ্ছে বিজনেস থ্রুতে, নতুবা হতে পারে কোনো প্রোডাক্ট কেনা হলো, নতুবা কেউ একজন সার্ভিস দিল, এরকম মাঝে একটা ট্রানজাকশন হওয়ার জন্য মাঝে একটা মিডিয়াম থাকা লাগবে, যে কোনো একটা এক্সচেঞ্জ হওয়া লাগবে। এমন হতে আপনি বিজনেসে ইনভেস্ট করলেন, আপনি সেটা ইনভেস্টমেন্টের থ্রুতে হচ্ছে। আমরা নিচে ক্যারেক্টারিস্টিক্স আর এক্সাম্পল সহ ডিটেইলস দেখব। এখন ক্যারেক্টারিস্টিক্স ট্রানজাকশন হওয়ার জন্য যে বৈশিষ্ট্যগুলো থাকা লাগবে সেগুলো একটু দেখি আমরা। সাপোজ আচ্ছা কোনগুলো ট্রানজাকশন হবে না আমি একটা উদাহরণ দিয়ে বলি। যেমন আপনার ফাদার যদি আপনাকে টাকা দেয় তাহলে এটা কিন্তু মনিটারি ইভেন্ট, বাট এটা কোনো ট্রানজাকশন হবে না, বিকজ এখানে কোনো এক্সচেঞ্জ হয় নাই। সাপোজ আপনি এই জন্য আপনার ফাদারকে কোনো প্রোডাক্ট দেননি, কোনো কিছু এক্সচেঞ্জ হয় নাই, বা উনিও এখানে বিজনেসে কোনো ইনভেস্ট করে নাই যেখান থেকে প্রফিট পাওয়ার সম্ভাবনা আছে, এমনি জাস্ট রিলেশনশিপের বেসিসে আপনাকে টাকা দিয়েছে। সো এটা কিন্তু মনিটারি ইভেন্ট হলে ওটা ট্রানজাকশন হবে না। আমরা নিচে এক্সাম্পল দেখলে বিষয়গুলো ক্লিয়ার হবো। Characteristics or nature of transaction, change of financial position, মানে অবশ্যই ফিনান্সিয়াল পজিশনে চেঞ্জ হতে হবে। প্রথম বৈশিষ্ট্য মানে একজনের টাকা কিছুটা কমে যাবে আর একজনের কিছুটা বাড়বে, এটা হচ্ছে ফিনান্সিয়াল পজিশনের চেঞ্জ। মেজারেবল ইন টার্মস অফ মানি, অবশ্যই পরিমাণটা আমাদের মানের মাধ্যমে পরিমাপযোগ্য হবে, যে অ্যামাউন্ট কত। ডুয়াল অ্যাসপেক্ট, মানে দুইটা বিষয় থাকবে, একজন সেন্ডার একজন রিসিভার, মানে একজন দেবে একজন নেবে, এরকম একটা বিষয় থাকবে। সেলফ সাফিসিয়েন্ট এন্ড ইন্ডিপেন্ডেন্ট, যে এই ট্রানজাকশনটা আবার অন্য ট্রানজাকশনের উপর ডিপেন্ডেন্ট এরকম না, এটা সেলফ সাফিসিয়েন্ট এবং ইন্ডিপেন্ডেন্ট, স্বাধীন। ইনভিজিবিলিটি এন্ড ভিজিবিলিটি, এটা এমন হতে পারে যে দেখাও যায় পারে এবং নাও দেখা যাইতে পারে। আপনি ক্যাশে যদি ট্রানজাকশন করেন তাহলে দেখা যাবে, আপনি যদি অ্যাকাউন্টের মাধ্যমে ট্রানজাকশন করেন তাহলে দেখা যাবে না। দেন ডকুমেন্ট এভিডেন্স, এটা নরমালি সবসময় থাকে, যেমন ক্যাশ মেমো, দেন ইনভয়েস, ভাউচার, রিসিপ্ট, টাকা রিসিভ করলে একটা মেমো দেওয়া হয়, দোকান থেকে কোনো কিছু কিনলে ক্যাশ মেমো দেওয়া হয়, এরকম কিছু ডকুমেন্টারি এভিডেন্স থাকবে। ক্যারেক্টারিস্টিক্স অর ট্রানজাকশন, আচ্ছা মানে হচ্ছে ট্রানজাকশনের যে নেচার গুলো আছে এটাও কিন্তু আপনাদের শর্ট করেছেন আসার মতো, এবং সঙ্গে এটা বোঝা লাগবে, বিকজ আপনাদের এক্সামে যদি আসে যে নিচের ইভেন্ট গুলোর কোনটা ট্রানজাকশন নয়, এরকম কোশ্চেন গুলো অ্যান্সার দিতে গেলে এটা আপনাদের বুঝতে হবে। আমরা নিচে কয়েকটা এক্সাম্পল দেখি, আপনারা তাহলে বিষয়গুলো ক্লিয়ার হবেন। এখানে আমাদের কতগুলো ইভেন্ট দেওয়া আছে, আমাদের ইভেন্টটা দেখে বলতে হবে এটা কি ট্রানজাকশন নাকি ট্রানজাকশন না, এবং ট্রানজাকশন যদি হয় বা না হয় এটা কেন হচ্ছে না বা কেন হচ্ছে এগুলো একটু বলতে হবে আমাদের। তাহলে আমি ফার্স্টে আপনার কতগুলো সলভ করে দেই, তারপর আপনাদের জিজ্ঞেস করবো যে কোনটা ট্রানজাকশন আর ট্রানজাকশন নয়। ওনার স্টার্টস বিজনেস বাই ব্রিংিং ক্যাশ টাকা 55,000, এটার মানে তো বুঝছেন যে একজন মালিক সে 55,000 টাকা আনার মাধ্যমে একটা বিজনেস স্টার্ট করলো, তাহলে এটা কি ট্রানজাকশনে যাবে নাকি যাবে না?
হ্যাঁ এটা যাবে, বিকজ এটাই আমাদের ফিনান্সিয়াল পজিশনে চেঞ্জ হচ্ছে। এটা দ্বারা বোঝাচ্ছে যে সে একটা বিজনেসের জন্য কোনো একটা জায়গা থেকে 55,000 টাকা আনলো, নতুবা এটা ইনভেস্টমেন্টের মতো বোঝাচ্ছে। সে তার টাকাগুলো বিজনেস অ্যাকাউন্টে, স্যার এটা বুঝবেন, বিজনেস অ্যাকাউন্ট আর নিজের অ্যাকাউন্ট কিন্তু আলাদা। আমরা যখন বিজনেস করব, বিজনেস করার যে অ্যাকাউন্ট সেটা হচ্ছে আলাদা, আর নিজের অ্যাকাউন্ট হচ্ছে আলাদা। তো পরবর্তীতে যখন আমরা জার্নাল টার্নাল যখন দেখবো, সে সময় এই বিষয়গুলো আরো আমাদের সামনে আসবে। এখন সে তার বিজনেসে, এটা দ্বারা বোঝা যায় যে সে তার বিজনেসে ইনভেস্ট করলো। সো ইনভেস্ট করলে সে অবশ্যই তার যে ফিনান্সিয়াল পজিশন আছে এটা চেঞ্জ হলো। তার কাছে আগে টাকা ছিল, এখন নাই, এখন যে বিজনেস অ্যাকাউন্টে বাড়লো। অন্যদিকে এই যে পরিমাণ যেটা আছে সেটা আমাদের উপর পরিমাপ করা যাচ্ছে যে 55,000 টাকা। দ্যাট মিনস আমরা এটাকে বলতে পারি যে এটা হচ্ছে একটা ট্রানজেকশন। এখন 2 নাম্বারটায় আসি, যে ডিসাইডেড টু পারচেজ অফিস ইকুইপমেন্ট অফ টাকা 26,000। আচ্ছা, আপনি চিন্তা করলেন যে একটা অফিস ইকুইপমেন্ট বা আপনার কোনো ইকুইপমেন্ট কিনবেন 26,000-এ, ভাবছেন, আপনি কেনেন নাই। তাহলে এখানে মেজারেবল বাই মানি আছে, কিন্তু ফিনান্সিয়াল পজিশনের কোনো চেঞ্জ হয় নাই। তাহলে এই জন্য এটা ট্রানজেকশন হবে না। আচ্ছা, আপনাদের কি এই দুটো বুঝতে কোনো সমস্যা আছে? কোনটা ট্রানজেকশন হলো আর কোনটা ট্রানজেকশন হলো না? আচ্ছা, দেখি আমি কাউকে একটু জিজ্ঞাসা করি। আচ্ছা দেখেন তো আপনি শুনতে পাচ্ছেন কিনা, ইসরাত জাহান নেহা, আপনি কি শুনতে পাচ্ছেন? 6B। শুনতে পাচ্ছি। আচ্ছা তাহলে আপনি বলেন যে লাস্টে এটা কেন ট্রানজেকশন হবে না, যে ডিসাইডেড। লাস্টের এক্সাম্পলটা বুঝি নাই। আচ্ছা ঠিক আছে, দেখি আমি বুঝাচ্ছি, যদি উনি না বলতে পারেন। মানে লাস্টে সাউন্ড গুলো একদম কাটা কাটা আসছে 2-5 মিনিট। এখনো কিছু শুনতে পাচ্ছি না স্যার। স্যার আছে? দেখতেছি তো স্যার আছে, মানে আমি 2-5 মিনিটের মতো স্যারের কোনো কথা শুনতে পাইনি, খালি কেমন জানি কাটা কাটা শুনছি। আপনারা কি এখন আমার কথা শুনতে পাচ্ছেন? জি স্যার, এখন জি, স্যার। পাচ্ছি। আচ্ছা, কাইন্ডলি যদি কথা শুনতে সমস্যা হয় আমাকে হচ্ছে মেসেজ দিবেন। অনেক সময় নেটওয়ার্কের সমস্যার জন্য যেগুলো 2-1 জন নাও শুনতে পারেন বা কেউই নাও শুনতে পারেন, মেসেজ দিবেন অথবা কেউ একটু বলবেন যে শুনতে সমস্যা হচ্ছে, অনেক সময় নেটওয়ার্কে প্রবলেম করে। আচ্ছা এখন আমার কথা শুনতে কোনো সমস্যা আছে? না, এখন সমস্যা হচ্ছে না। আচ্ছা ঠিক আছে, তাহলে আমি আপনার ইসরাত জাহান নেহা, আপনি কি আমার কথা শুনতে পাইছিলেন তখন, যে আমি দ্বিতীয়টা কেন ট্রানজাকশন হলো না এটা ব্যাখ্যা করছিলাম যখন? না স্যার, আপনার কথা তো কাটা কাটা আসতেছে, এখন আমি শুনতে পাচ্ছি না। আচ্ছা, আপনি এখনো শুনতে পাচ্ছেন না? আচ্ছা, আপনারা অন্যরা যারা আছেন আপনারা কি আমার কথা স্পষ্ট শুনতে পাচ্ছেন এখন? স্যার এখন ঠিকমতো শোনা যাচ্ছে। আচ্ছা, তাহলে আপনারা যেহেতু অনেকে বিভিন্ন নেটওয়ার্কে কানেক্টেড আছেন, যদি ম্যাক্সিমাম শুনতে পারেন তার মানে আমার নেটওয়ার্কে সমস্যা নাই। আপনারা যারা শুনতে পাচ্ছেন না আপনাদের নেটওয়ার্কে একটু সমস্যা থাকতে পারে। আচ্ছা, তারপরেও যদি শুনতে সমস্যা আমাকে বলবেন, লাগলে আমি আবার রিপিট করবো, নতুবা অন্য কোনো ওয়েতে সমাধান দেওয়ার চেষ্টা করব। যদি আপনারা শুনতে পান, আমি তাহলে নেক্সট কন্টিনিউ করি। স্যার কন্টিনিউ করেন, সমস্যা নেই স্যার। ওকে ঠিক আছে, তাহলে আপনারা অধিকাংশই সেকেন্ডটা শুনতে পাননি। আচ্ছা ঠিক আছে, আমি সেকেন্ডটা আবার ব্যাখ্যা করি। দেখেন এখানে বলছে কি ডিসাইডেড টু পারচেজ অফিস ইকুইপমেন্ট অফ টাকা 26,000। সে সিদ্ধান্ত নিয়েছে যে 26,000 টাকা দিয়ে অফিস ইকুইপমেন্ট কিনবে, কিন্তু সে এখনো কেনে নাই, সে শুধু সিদ্ধান্ত নিছে। দ্যাট মিনস এখানে আমার মনিটারি ভ্যালু থাকলেও ফিনান্সিয়াল পজিশনে কোনো চেঞ্জ হচ্ছে না। মানে তার কাছে 26,000 টাকা আগেও ছিল, এখনো আছে, যেহেতু সে এই জিনিসটা কেনে না, শুধু মনে মনে ভাবছে। তাহলে কি এটা ট্রানজাকশন হবে? না স্যার, ট্রানজাকশন হবে না। হ্যাঁ, ট্রানজাকশন হবে না যদি আমরা এই দুইটা দিয়ে ব্যাখ্যা করা না যায়। তখন আমাদের ফার্স্ট দুইটা হচ্ছে কি, অবশ্যই ফিনান্সিয়াল পজিশনে চেঞ্জ হতে হবে এবং মনিটারি ভ্যালু উল্লেখ থাকা লাগবে। অনেক সময় এই দুইটা দিয়ে বোঝা যাবে না, তখন হচ্ছে আমাদের আরেকটা
থার্ড কন্ডিশন ভাবা লাগবে যেখানে কি আমাদের কোনো জিনিসের এক্সচেঞ্জ হচ্ছে কিনা। আমাদের এখানে জিনিসের এক্সচেঞ্জ পর্যন্ত যাওয়ার দরকার হয় নাই, যেমন আমরা যদি সত্যি জিনিসটা আমি সেক্ষেত্রে কি আমরা টাকা দিচ্ছিলাম ওর রেসপেক্টে আমরা কিছু ইকুইপমেন্ট পাচ্ছিলাম। এই কনসেপ্ট আমাদের পরবর্তীতে কাজে লাগবে, আপাতত এই দুটো নিয়ে আমরা আগাতে লাগি। তাহলে প্রথম দুটো আপনাদের বুঝতে সমস্যা নাই। 3 নাম্বারটা দেখেন, পারচেজ ফার্নিচার ফর ক্যাশ টাকা 15,000। তাহলে এটা তো ট্রানজাকশন হবেই, আমাদের মনিটারি ভ্যালু উল্লেখ আছে এবং ফিনান্সিয়াল পজিশনেরও চেঞ্জ হচ্ছে। আগে 15,000 ছিল, এটা দিয়ে দিলে 15,000 কমে যাবে এবং এখানে মনিটারি ভ্যালু 15,000 দেওয়া আছে। দ্যাট মিন্স 3 নাম্বারটা হচ্ছে ট্রানজাকশন। আপনাদের শুনতে অসুবিধা হলে আমাকে বলবেন কাইন্ডলি। ওকে, 3 নাম্বারটা হচ্ছে ট্রানজাকশন। এখন 4 নাম্বারটা আমরা একটু দেখি। রিসিভড এ সেলস অর্ডার ফর টাকা 30,000 ফ্রম রূপসা এন্টারপ্রাইজ। দেখেন এখানে কি বলা হয়েছে, একটা সেলস অর্ডার বিক্রির জন্য আপনাকে একটা অগ্রিম অর্ডার দেওয়া হয়েছে 30,000 টাকার ফ্রম রূপসা এন্টারপ্রাইজ। একটা এন্টারপ্রাইজ থেকে আপনাকে দেওয়া হয়েছে টাকা। এইটা কি ট্রানজাকশন হবে না হবে না? হবে না স্যার। হবে না, এটা হচ্ছে 2 নম্বরের মতো আমি সিদ্ধান্ত নিয়েছিলাম এখানে সেরকম। এটা হচ্ছে আমি এখনো সেল করি নাই, সেলস অর্ডার শুধু পাইছি। স্যার একটা কোশ্চেন ছিল। হ্যাঁ করেন। স্যার প্রশ্নটা হচ্ছে, এখানে তো অনেক জায়গায় দেখতেছি যে চিন্তা করতেছি যে টাকা দিব কিন্তু দিচ্ছে না, সেক্ষেত্রে ট্রানজাকশন হচ্ছে না। আচ্ছা, যদি মনে করেন আমি কোথাও টাকা দান করব, সেক্ষেত্রে কি ট্রানজাকশন হবে? যদি আপনি দান করেন? জি স্যার। আচ্ছা, দান করলে সেটা ট্রানজাকশন হবে কি না? যদি আপনি করে দিয়ে দেন, আচ্ছা মানে না ভাবেন যে আমি দান করে দিলাম, এক্ষেত্রে ট্রানজাকশন হবে। আচ্ছা, যদি আপনি এমন ভাবেন যে আমি দান করব, সেক্ষেত্রে ট্রানজাকশন হবে না। বুঝতে পারছেন? আরেকটা ব্যাপার ছিল স্যার, হ্যাঁ এটা হচ্ছে আমি টাকা দিয়ে দিলাম এবং পরবর্তীতে সেই টাকা থেকেই আমি আবার কিছু ব্যাক পাচ্ছি। সেটা হতে পারে টাকার মাধ্যমে ব্যাক পাচ্ছি, হতে পারে খাবারের মাধ্যমে ব্যাক পাচ্ছি। সেই ক্ষেত্রে কি সেটা ট্রানজাকশন হবে কিনা? হ্যাঁ, সেটা ট্রানজাকশন হবে, কিন্তু যদি আপনি কাউকে ধার দেন টাকা, তাহলে সেটা ট্রানজাকশন হবে না। আচ্ছা, জি স্যার, ক্লিয়ার। ওকে, আরো কনফিউশন তৈরি হবে আস্তে আস্তে, আপনারা সবগুলো দেখলে তখন আপনাদের ক্লিয়ার হবে। দেখেন এখানে আরেকটা জিনিস আছে, আমি একটু আগে থেকে বলে রাখি। যদি এমন হতো যে আপনি একজন, এখানে বলছে আপনি একটা মানে কোনো কিছু দেওয়ার আগেই আপনাকে একটা মানে আপনি প্রোডাক্ট সেল করার আগেই আপনি একটা ফার্স্টে একটা অর্ডার আসলো 30,000 টাকা দিতে হবে। সো এই জন্য আপনি যদি প্রোডাক্ট দেননি আর আপনার এখনো টাকাটাও যেহেতু আসেনি, এই জন্য এটা ট্রানজাকশন না। কিন্তু যদি এমন হতো যে আপনি একজনকে প্রোডাক্ট দিয়ে দিছেন কিন্তু সেই টাকাটা একটু পরে আসবে, তাহলে এটা কিন্তু ট্রানজাকশন হতো। ওই যে আপনাদের আরেকটা কনসেপ্টের কথা বলছিলাম যে এক্সচেঞ্জ, যদি একটা আপনি এক্সচেঞ্জ করে ফেলেন, আমার টাকাটা এখন আমার হাতে আসেনি কিন্তু ওটা তো আসবে, তখন এই বিষয়গুলোকে বলে অ্যাকাউন্ট রিসিভেবল। এই কনসেপ্টের সঙ্গে আপনারা পরবর্তীতে পরিচিত হবেন, এখন হালকা একটু আইডিয়া নিয়ে রাখেন। তাহলে 4 নাম্বারটা কেন ট্রানজাকশন হলো না? মনিটারি ভ্যালু ইজ গিভেন বাট ফিনান্সিয়াল পজিশন ইজ নট চেঞ্জড। হ্যাঁ, আমাদের মনিটারি ভ্যালু দেওয়া আছে কিন্তু ফিনান্সিয়াল অবস্থা চেঞ্জ হয়নি, বিকজ টাকাটা এখনো আমাদের দেয়নি। আর আমি যে রিসিভেবলের কথাটা বললাম ওইটা একটু ক্রিটিক্যাল কেস, আরো ডিপলি একটু ভাবা লাগবে, তখন এই থার্ড কন্ডিশনটা আমাদের ভাবতে হয় যে প্রোডাক্টের কি এক্সচেঞ্জ হলো কি হলো না। তাহলে 4 নাম্বার পর্যন্ত আমরা বুঝলাম। 5 নম্বরে কি বলছে, ওনার টেকেন লোন 42,000 ফ্রম হিজ ফ্রেন্ড ফর পার্সোনাল পারপাস। তাহলে আমি একটু আগেই বলছি ধান নিলে কি সেটা ট্রানজাকশন হয়? না স্যার। না স্যার। হ্যাঁ, ধান নিলে ট্রানজাকশন হবে না, বিকজ এইখানে আমাদের কোনো এক্সচেঞ্জ হয় নাই, বা আমরা এমনি নিচে আবার দিন পরে দিয়ে দিব, মানে আমাদের কোনো পজিশনের কোনো চেঞ্জ হচ্ছে না। দেখেন এখানে একটু ক্লিয়ার করতে গেলে আমরা আপাত দৃষ্টিতে দেখতে পাচ্ছি যে আমাদের ফিনান্সিয়াল পজিশনে চেঞ্জ হয়েছে, মানে আমাদেরকে টেম্পোরারি মনে হচ্ছে, কিন্তু এই টাকাটা তো 2 দিন পরে আমাদের ব্যাক দিবে। অ্যাকচুয়ালি ফিনান্সিয়াল পজিশনে কোনো চেঞ্জ হয় নাই, বা এটাকে যদি আপনি আরেকটু ডিপে যান যে আমাদের এখানে কোনো কিছু এক্সচেঞ্জও হয় নাই, যে আমি তাকে একটা প্রোডাক্ট দিলাম, সার্ভিস দিলাম, এর রেসপেক্টে সে আমাদের টাকা দিবে, এরকম হয় না, এই জন্য এটা নন ট্রানজাকশন।
এখানে মনিটারি ভ্যালু আছে, কিন্তু ফিনান্সিয়াল পজিশনে চেঞ্জ হয় না, বিকজ টাকাটা সে আমাকে আবার ব্যাক দিবে। কিন্তু আপনি যদি করতেন, হ্যাঁ আমি একটু বলি, কিন্তু আপনি যেটা প্রোডাক্টের জন্য যদি টাকা দিতেন সেক্ষেত্রে ওই টাকাটা কিন্তু আপনার কাছে জীবনে ফিরে আসতো না। হ্যাঁ বলেন। প্রশ্ন হচ্ছে যে ব্যাংক যেটা করে লাইক সুদ দেয় আর কি, আপনি কিছু দিলেন 2 বছর বা 10 বছর পর আপনাকে এক্সট্রা কিছু দিল, সেক্ষেত্রে কি এটা ট্রানজাকশন? সেক্ষেত্রে এটা ট্রানজাকশন হবে, যেহেতু আপনার ওখান থেকে ফিনান্সিয়াল পজিশনে চেঞ্জ হচ্ছে। এটাকে আপনার ইনভেস্টমেন্ট ধরে ওর ধরতে পারি। রেসপেক্টে আপনি ইনকাম পাচ্ছেন, মানে আপনার ফিনান্সিয়াল পজিশনটা চেঞ্জ হবে, দ্যাট মিন্স এটা ট্রানজাকশন হবে। ঠিক আছে স্যার। আচ্ছা ঠিক আছে, তাহলে 5টা হচ্ছে আমাদের এখানে সমাধান দেওয়া ছিল, আমরা 5টা সমাধান দেখলাম। এখন হচ্ছে আপনারা এই যে নলেজটা গেইন করলেন, এখান থেকে কিন্তু আপনাদের এক্সামে 5টায় 5 মার্ক তো শিওর আসবে, তার বেশি মার্কস আসার সম্ভাবনা আছে। এরকম আপনাদের আমি 5টা ট্রানজাকশন দিলাম, আপনাদের ব্যাখ্যা করতে বললাম যে কোনটা ট্রানজাকশন কোনটা ট্রানজাকশন না। আপনাদের যে মিড টার্ম এক্সাম সেখানেই পাবেন। এগুলা কি ওই যে ডিসিশন রয়েছে, ডিসিশন থেকে বের করতে হবে যে কোনটা ট্রানজাকশন হবে বা হবে না এই জিনিসগুলো? হ্যাঁ মেইনলি তো ফোকাস করলো আপনার দুইটা জিনিস, একটা হচ্ছে মনিটারি ভ্যালু চেঞ্জ হচ্ছে কিনা, একটা হচ্ছে আপনার ফিনান্সিয়াল পজিশনে চেঞ্জ হচ্ছে কিনা, একটা মনিটারি ভ্যালু আছে কিনা। আর এই দুইটাতে যখন হবে না আপনি ক্রিটিক্যালি পড়বেন, তখন দেখতে হবে থার্ড যে আপনি এখানে কোনো এক্সচেঞ্জ, কোনো প্রোডাক্টের এক্সচেঞ্জ হচ্ছে কিনা। আচ্ছা আপনি 5টা দেখছেন তো একটু কনফিউশন, নিচের আরো 5টা আমরা ডিসকাস করি, লাগলে আবার প্রথম থেকে আরেকবার দেখে নেবেন, তখন আপনার কনফিউশন গুলো ক্লিয়ার হবে। দেখেন আপনারা 6 নাম্বারটা আমি পড়ি, তারপর আপনারা একটু কেউ বলবেন যে এটা কি ট্রানজাকশন না মনিটারি ট্রানজাকশন। ভ্যালু চেঞ্জ হওয়াটা কি এরকম বোঝায় যে ব্যাংকে যা টাকা ফিক্সড রাখে সেটার আর মানে বেনিফিট যেটা পায় এ ধরনের কিছু কি মনিটারি ভ্যালু চেঞ্জ নাকি? আচ্ছা যে আচ্ছা আচ্ছা আমি একটু বিষয়টা ক্লিয়ার করি। দুইটা জিনিস, মনিটারি ভ্যালু একটা হচ্ছে আপনার মনিটারি ভ্যালু দেওয়া থাকবে, আর একটা হচ্ছে ফিনান্সিয়াল পজিশন চেঞ্জ হবে। এখন ফিনান্সিয়াল পজিশন চেঞ্জ মানে আপনার কাছে ধরেন 5,000 টাকা আছে, এই টাকাটা কমে গেল বা বেড়ে গেল, এটা হচ্ছে ফিনান্সিয়াল পজিশন। আর এই যে পরিমাণ যেটা আমরা হিসাব করতেছি এটা যেন মনিটারি ভ্যালু হয়। সাপোজ আমার 5,000 টাকা ছিল, আমার 2,000 কমে গেল, এই যে 2,000 টাকা কমে গেল, এটা কি এটা মনিটারি ভ্যালু?